আসিফ নজরুলের বউ শিলা আহমেদ সেপ্টেম্বরের শেষ সপ্তাহ কিংবা অক্টোবরের 2-3 তারিখে আমেরিকায় চলে যাচ্ছেন স্বামী এবং সন্তান সহ। তো আসিফ নজরুলের জন্য $1.4 মিলিয়ন দিয়ে আসিফ নজরুলের পরিবারের জন্য একটি বাড়িও কিনে দিয়েছেন জিকো। আসসালামু আলাইকুম। আমি বিভিন্নভাবে জানতে পারলাম যে আমি কেন মিডিয়াতে অনুপস্থিত। এটা নিয়ে সোশ্যাল মিডিয়াতে বিশেষ করে বিভিন্ন জল্পনা কল্পনা হচ্ছে এবং কেউ কেউ এই ধরনের আজগুবি কথাও বলছেন যে আমি নাকি বিদেশে চলে যাচ্ছি। আমি যতদিন আছি আপনাদেরকে খালি উৎসাহিত করবো, সামাজিক ব্যবসা করেন, যা ব্যবসা করেন, টাকা পয়সা করেন, অসুবিধা নেই, পাশে একটা সামাজিক ব্যবসা করেন। রাজনীতির অঙ্গনে অশনি সংকেত, এই অশনি সংকেতের মূল কারণ হচ্ছে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একটি বক্তব্য থেকে আমি ধারণা করছি। এটা আমরা খুবই লজ্জার বিষয়, কিন্তু বলতে হচ্ছে আসলে খুবই লজ্জার বিষয়। ওর ছাত্রলীগ আছে কিন্তু অন্য হয়েছে, আগে করতে ওই রক্ত একটু মনে থেকে গেছে, এই জন্য হুমকি থাকি। পাবলিক লাইব্রেরি মাঠে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মত বিনিময় সভা শুরু হয়েছে। যোগ দিয়েছেন সমন্বয়ক সাজিদ আলম এবং হাসনাত আব্দুল্লাহ সহ আরো অনেকে। এ বিষয়ে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেক নতুন ভিডিওতে। প্রতিদিনের মতো আমি আপনার জাসি রিয়াদ ফারুকি আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। দর্শক, আজকের ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে ইতিমধ্যে বুঝতে পেরেছেন আজকের ভিডিওর বিষয়বস্তু বা মূল আলোচনা কি বিষয় নিয়ে করতে যাচ্ছি। আজকে কথা বলবো বর্তমান সরকারের উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল স্যারকে নিয়ে। ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা বিষয় ব্যাপকভাবে তোলপাড় সৃষ্টি হচ্ছে, সেটা হচ্ছে ডক্টর আসিফ নজরুল স্যার নাকি $1.4 মিলিয়ন দিয়ে আমেরিকায় একটি বাড়ি কিনেছেন। এর পাশাপাশি তিনি নাকি তার বাচ্চা এবং স্ত্রী নিয়ে আমেরিকা চলে যাচ্ছেন। সাম্প্রতিক সময়ে এক মহিলা সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা ভিডিও ফুটেজের মাধ্যমে বা একটা ভিডিও বার্তার মাধ্যমে এমনই মন্তব্য করেন ডক্টর আসিফ নজরুল স্যারকে নিয়ে। এবার সে বিষয়টা নিয়ে সরাসরি মুখ করেছেন ডক্টর আসিফ নজরুল স্যার নিজেই। সে ভিডিও ফুটেজটা আপনাদেরকে দেখাবো। অন্যদিকে বর্তমানে সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ইতিমধ্যে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে অর্থাৎ আমাদের যে বর্তমানে যে উদ্যোক্তা আছেন বা সামাজিক কাজ বা সামাজিক যে কর্মকাণ্ড সেগুলো নিয়ে ইতিমধ্যে খুবই সুন্দর এবং বর্তমানে ইয়াং জেনারেশন যারা আছেন বা উদ্যোক্তা যারা আছেন তাদেরকে নিয়ে একটা বক্তব্য দিয়েছেন, যে বক্তব্য ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে তুলফার। আমি মনে করি এই বক্তব্যটি যারা তরুণ ইয়াং জেনারেশন আছেন এর পাশাপাশি যারা উদ্যোক্তা আছেন তাদেরকে অনেক অনুপ্রাণিত করবে। তাই আমি সে বক্তব্যটাও আপনাদের তুলে ধরতেছি। অন্যদিকে এই যে বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার কতদিন থাকবে সে বিষয়টা নিয়ে ইতিমধ্যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর একটা বক্তব্য দিয়েছেন, যে বক্তব্যে ইতিমধ্যে বেশ কিছু বিষয় নিয়ে তিনি কথা বলেছেন। সে ভিডিও ফুটেজটা দেখবো। অন্যদিকে বর্তমানে সমন্বয়ক সাজিদ আলমকে নিয়ে বেশ বিতর্ক সৃষ্টি হচ্ছে, সে ভিডিও ফুটেজগুলো আমরা দেখবো। তো দর্শক, বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ। সবাইকে অনুরোধ করবো একটা লাইক দিয়ে এক মুহূর্ত না টেনে, এক মুহূর্তে স্কিপ না করে আজকের ভিডিওটি সবাই ধৈর্য সহকারে দেখবেন। তো দর্শক, আর বেশি কথা বাড়াচ্ছি না, আমরা মূল ভিডিওগুলোতে চলে যাচ্ছি। তার আগে আপনাদের ছোট্ট একটি অনুরোধ জানিয়ে রাখতে চাই, যদি আমাদের এই চ্যানেলটিতে নতুন থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। এরকম চাঞ্চল্যকর তথ্য সবার আগে পেতে পাশে থাকা বেল বাটনটি অন করে আমাদের সাথে থাকুন। আর বেশি কথা বাড়াচ্ছি না, আমরা মূল ভিডিওগুলো একটু বিস্তারিত দেখে আসবো। ডক্টর আসিফ নজরুল স্যার এবং ডক্টর মোহাম্মদ ইউনুস এবং সার্জিস সহ মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নিয়ে যে বিষয়গুলো নিয়ে ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ভাইরাল, সেই বিষয়গুলো আমি একত্র করে একসাথে একটা ভিডিও ফুটেজের মাধ্যমে আপনাদের মাঝে বিস্তারিত তুলে ধরার চেষ্টা করছি মাত্র। আর বেশি কথা বাড়াচ্ছি না, আমরা একটা ভিডিও ফুটেজগুলোর মাধ্যমে একটু বিস্তারিত দেখে আসবো। আমি যতদিন আছি আপনাদেরকে খালি উৎসাহিত করবো, সামাজিক ব্যবসা করেন, যা ব্যবসা করেন, টাকা পয়সা করেন, অসুবিধা নেই, পাশে একটা সামাজিক ব্যবসা করেন। কি জন্য করবেন? আপনার গ্রাম, আপনার থানা, আপনার উপজেলা, সেখানে মানুষের খাবার পানির যদি অভাব থাকে, আপনি একটা কাজ করবেন যাতে খাবার পানি মানুষে পায়, বিশুদ্ধ পানি পায়, চিকিৎসার সুযোগ পায়। সরকারের উপরে কেন ভরসা করে বসে থাকেন আর তার গালিগালাজ করেন? কিছু করে না। আপনি কি তার চাইতে কম? সেটাই আমার প্রশ্ন। কি আসে যায়? আমার এলাকার যতটুকু আপনি ইচ্ছা করেন, আপনার গ্রামে করতে পারেন, আপনার উপজেলায় করতে পারেন, আপনার জেলায় করতে, ভিন্ন জেলায়ও করতে পারেন, যেখানে আপনার ব্যবসা আছে, যেখানে আপনি কাজ করেন। সামাজিক ব্যবসাটা কি? এমন ব্যবসা যে স্বনির্ভরশীল, নিজের টাকায় নিজে চলতে পারে, কিন্তু তার থেকে কোনো মুনাফা আমি চাই না। এটুকু শুধু ব্যবসা। অন্য ব্যবসাতে আমি মুনাফা চাই, এই ব্যবসাতে আমি মুনাফা চাই না। আমি বিনিয়োগ করি, আমি আমার টাকা ফেরতও নিয়ে আসতে পারি, কিন্তু সে নিজের টাকায় নিজে চলবে। যেহেতু আমি উদ্যোক্তা, আমি জানি কি করে ব্যবসা করতে হয়, আরেকজন জানে না। সে সরকারি কর্মচারী, সে গিয়ে
যে কাজ করে সেটা আমার পছন্দ হয় না, কাজে আমি নিজের মতো করে করব, আনন্দ পাবো। যখন বাড়ি যাব, যখন আমার এলাকায় যাব, দেখবো যে হ্যাঁ তারা স্বাস্থ্যসেবা পাচ্ছে, একটা কিছু যেটা আপনার পছন্দ হয়। এনভায়রনমেন্টের হতে পারে, শিক্ষার ব্যবস্থা হতে পারে, কত রকম জিনিস আপনার সামনে আছে। শুধু কিছুটা টাকা আলাদা করে রেখে তো এটা আমার সামাজিক ব্যবসাতে বিনিয়োগ করব। এবং সামাজিক ব্যবসার মজা হচ্ছে ওই টাকা আপনি যদি সফল হন, ওই টাকা আপনি ফেরত নিয়ে আসতে পারবেন, ওই টাকা নিয়ে আসতে পারবেন। তারপর থেকে 1 পয়সা আনবেন না, ওই ব্যবসা দিয়ে ব্যবসা চলবে। এবং সেটার জন্য তহবিল সৃষ্টি করতে পারেন। যারা সামাজিক ব্যবসা করতে চায়, আমি পারতেছি না, যারা সামাজিক ব্যবসা করতে চায় আমি বেছে বেছে তাকে বিনিয়োগ করব, করতে পারি। কাজে এই একটা জিনিস, ওই যে আমার পুরনো পেশার জিনিস বলতে থাকবো, যারা শোনেন শুনবেন, আমারও ভালো লাগবে যদি করতে পারি। বিদেশে অনেকে করে, বিদেশে বড় বড় ব্যবসায়ীরা আমাদের সঙ্গে সামাজিক ব্যবসা করে বাংলাদেশে এসে, শুনেছেন বলে ডাননের কথা, ইউনিক্লোর কথা, ইউনিক্লোর দোকান আপনারা দেখেছেন, সামাজিক ব্যবসা তারা এখানে এসে করছে, যেহেতু তারা উদ্বুদ্ধ হয়েছে। ওখান থেকে তারা 1 পয়সা রোজগার করতে যায় না, এটা ওখানে চলবে। পানির ব্যবসা আছে, বিওলিয়ার পানির ব্যবসা এখানে। কাজে আমাকে জিজ্ঞেস করো তোমার দেশের ব্যবসায়ীরা আসে না কেন? আমি যে আসবে, সময় আসলে আসবে, সান্ত্বনা দিই। এবং সেটার জন্য একটা নতুন কথাও বলি সবসময়, মানুষ শুনে কখনো হাসে, কখনো সিরিয়াসলি নেই। আমি বলি যে মেকিং মানি মে বি হ্যাপিনেস, টাকা রোজগার করা খুব আনন্দের জিনিস, মেকিং মানি ইজ হ্যাপিনেস, মেকিং আদার পিপল হ্যাপি ইজ এ সুপার হ্যাপিনেস। এর চেয়ে বড় আনন্দ মানুষের আর কিছু হতে পারে না। তো সেই দিকে আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করব। কিন্তু মূল লক্ষ্য, যে কটা দিন আমরা একসঙ্গে কাজ করতে পারি, এই নতুন বাংলাদেশের জন্য যা আছে তাই করব, যেন বলে যেতে পারি আমাদেরকে জীবনে এই দেশ আমাদেরকে একটা সুযোগ দিয়েছিল, আমরা সেই সুযোগ পূর্ণ ব্যবহার করেছি। আমরা সেই অতীতের পচা বাংলাদেশ থেকে আমরা একটা নতুন তরতাজা বাংলাদেশ সৃষ্টি করেছি। এবং এটা আমরা পারি, এটা কোনো গল্প না, কল্পকাহিনী না। আমার দৃঢ় বিশ্বাস, আপনারা যদি মন ঠিক করেন, খুব দ্রুত গতিতে এই নতুন বাংলাদেশ আমরা গড়ে তুলব। রংপুর পাবলিক লাইব্রেরি মাঠে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মতবিনিময় সভা শুরু হয়েছে। যোগ দিয়েছেন সমন্বয়ক সার্জিস আলম এবং হাসনাত আবদুল্লাহ সহ আরো অনেকে। এ বিষয়ে আরো তথ্য জানাতে যোগ দিচ্ছেন সরকার মাজহারুল মান্নান। মতবিনিময় সভায় কি বলছেন সমন্বয়করা জানাবেন আমাদের। আপনাকে যদি তথ্য দেই, এরই মধ্যে কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে অন্যতম সমন্বয়ক সার্জিস আলম তার মূল বক্তব্য দিয়েছেন। মূল বক্তব্য দেওয়ার পর তাকে যে প্রশ্নগুলো করা হয়েছে সেই প্রশ্নগুলোর উত্তর এই মুহূর্তে তিনি দিচ্ছেন। এই যে রংপুর পাবলিক লাইব্রেরি মাঠের এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে রংপুর বিভাগীয় মতবিনিময় সমাবেশ, এটি কিন্তু 3টায় শুরু হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের স্থানীয় এবং কেন্দ্রীয় এবং বিভাগীয় নেতৃবৃন্দ এখানে বক্তব্য রাখছেন। এবং একই সাথে এর আগে অর্থাৎ বেলা 11টায় শিল্পকলা একাডেমি মিলনায়তনে শহীদ পরিবারের সদস্যদের সাথে তিনি আলাপ করেছেন। এবং তারও আগে যে রোকেয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস আছে, সেই রোকেয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সার্জিস আলম সমন্বয়কদের সাথে বসেছিলেন। সার্জিস আলম তার বক্তব্যে যেটি বলেছেন যে এই যে ছাত্র গণ অভ্যুত্থান, তার ভাষায় সেটি হচ্ছে শুধু আওয়ামী দোসর ছাড়া সমস্ত মত পথ এবং দলের অংশগ্রহণ ছিল, সেই জন্য তাদেরকে তিনি স্যালুট জানিয়েছেন। এবং তিনি আরেকটি বিষয় বলছেন যে যতদিন পর্যন্ত সংস্কারের পর নির্বাচন না হবে, সেই নির্বাচন না হওয়া অবধি অবশ্যই যেন দেশের সকল ছাত্র জনতা এবং রাজনৈতিক যে দলগুলো আছে তাকে এই অন্তর্বর্তী সরকারকে যেন তিনি সহযোগিতা করে, এই কথা তিনি বলেছেন। একই সাথে তিনি বলেছেন রংপুর বিভাগ যে উন্নয়ন বৈষম্যের শিকার ছিল গত 16 বছরে, সেই 16 বছরে রংপুর বিভাগের সমস্ত বৈষম্যগুলোকে তিনি দূর করবার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি জানিয়েছেন। একই সাথে তিস্তা মহাপরিকল্পনা
পরিকল্পনা বাস্তবায়ন সহ এই রংপুর অঞ্চলে, বিশেষ করে রংপুর সিটি কর্পোরেশন, রংপুর বিভাগের জন্য যে বাজেট দরকার, যে বাজেট বৈষম্য অতীতে হয়েছে সেখান থেকে ফিরে এনে সঠিক বাজেট দেবার দাবি তুলেছেন। একই সাথে রোকেয়া বিশ্ববিদ্যালয়ে যে ভিসি নিয়োগ করবারও দাবি তুলেছেন তিনি। অর্থাৎ তিনি বলবার চেষ্টা করেছেন যে এই যে আন্দোলন, এই যে সংগ্রামে, যে বিপ্লবের মাধ্যমে যে মুক্তি বা যে স্বাধীনতার কথা বলা হচ্ছে, সেটিকে বাস্তবে রূপদান করতে কারো দল থাকবে না, কোনো মত থাকবে না, সবাই তারা সচেষ্ট থাকবেন, বুঝতে পারছি। ধন্যবাদ আপনাকে মাঝে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। এগুলো এই জন্যই হয়তো বা জায়গা জায়গা বিস্তারিত হয়, এটা আমরা খুবই লজ্জার বিষয় কিন্তু বলতে হচ্ছে হাসি মুখে, খুবই লজ্জার বিষয়। ওর ছাত্রলীগ গেছে কিন্তু অন্য হয়েছে, আগে করতো ওই রক্তে একটু মনে হয় থেকে গেছে, এই জন্য হুমকি ডাকি এখনো যাই হোক। কেন্দ্রীয় টিম কেন কোনো ধরনের রাজনৈতিক দলের সাথে বসবে, কেন কোনো ধরনের রাজনৈতিক দলের লোককে তারা হচ্ছে গিয়ে সুযোগ দিবে? লজ্জার বিষয় হলে, দুঃখের বিষয় হলে বলতে হচ্ছে যে আমরা নিজেদের কর্মকাণ্ডের কারণে জনতাকে, সাধারণ জনতাকে আমরা হারিয়ে ফেলতেছি। একটা কথা ছিল যে অস্ত্র জমা দিয়েছি কিন্তু ট্রেনিংটা ভুলি নাই, বিষয়টা অনেকটা এরকমই হয়ে গেছে। ভিডিওর প্রথম অংশে আপনারা একটা ফুটেজ দেখেছেন। তো এখানে আসলে যে বক্তব্যগুলো, এই বক্তব্যগুলো কেন মাত্র 40 দিনও হলো না, আজকে তারা, আমরা দেখছি আমাদের সমন্বয়কদের সম্ভবত একটা আয়োজন ছিল যে স্বৈরাচারের 40টা, তো সেই স্বৈরাচারের 40টা আয়োজনের মধ্যে নিজেরাই ওয়ান কাইন্ড অফ স্বৈরাচার হয়ে গেছেন দাবি করা হচ্ছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে বাংলাদেশের বিভিন্ন জেলায় যেখানে যারা নেতৃত্ব দিয়েছেন তারাই মনে করছেন তাদের কেন্দ্রীয় সমন্বয়কদের মধ্যে কিছুটা স্বৈরাচারী মনোভাব আসছে। আর অভিযোগের তীর সরাসরি ছুটে গেছে সার্জিসের দিকে। ইতিমধ্যে বাংলাদেশের বিভিন্ন জায়গায় বৈষম্য বিরোধী যে আন্দোলনগুলো হয়েছে, সেই আন্দোলনগুলোর যারা সমন্বয়ক ছিল অথবা জেলা পর্যায়ে, বিভাগীয় পর্যায়ে যারা নেতৃত্ব দিয়েছিল, তো তাদের এই নেতৃত্বগুলো নিয়ে নানান ধরনের প্রোগ্রাম চালাচ্ছে আমাদের কেন্দ্রীয় যারা সমন্বয়ক আছে সার্জিস এবং হাসনাত। বাংলাদেশের বেশ কয়েকটা জায়গায়, নরসিংদী থেকে শুরু করে আরো বেশ কিছু, নাটোর, বিভিন্ন জায়গায় যখন সভা সমাবেশ করতে গিয়েছিল, অনেক জায়গায় তারা করতে পারেনি। মেইন কারণ হচ্ছে কি, মতবিরোধ। যে বৈষম্য বিরোধী প্ল্যাটফর্ম, সেইখানে বৈষম্যের দেখা মিলছে দাবি করা হচ্ছে স্টুডেন্টসদের একাংশদের পক্ষ থেকে। তাদের কথা, এই আন্দোলনকে স্থানীয়ভাবে যারা বেগবান করেছে তারা অনেকেই কেন্দ্রীয় সমন্বয়কদের সাথে ওইভাবে আসলে কানেক্টেড না, আবার স্থানীয়ভাবে যারা কানেক্টেড তারা হয়তো আন্দোলনে ওইভাবে ভূমিকা রাখে নাই। কিন্তু যখন এই প্রোগ্রামগুলো করতে আসছে, প্রত্যেকটা জায়গাতেই, বেশিরভাগ জায়গাতে আমরা দেখছি দুইটা গ্রুপ হয়ে যাচ্ছে। একটা গ্রুপ বলছে আমরা মেইন, আরেকটা গ্রুপ বলছে আমরা মেইন। তো এগুলার কারণে বিভিন্ন জায়গায় সমস্যা একটা পর্যায়ে হলেও বরগুনাতে গতকালকে যে ঘটনাটা ঘটেছে সেটা ছিল ন্যাক্কারজনক। এখানে হাতাহাতি হয়েছে, মারামারি হয়েছে, আর দিন শেষে এগুলোর জন্য অনেকটা দায় সার্জিসের উপর উঠে আসছে। আমিও আমার জায়গা থেকে বলি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা কেন্দ্রীয় সমন্বয়ক আছে, এই যে প্রোগ্রামটা রাইট নাও, এটা দরকার ছিল না। কেন দরকার ছিল না? যেটা দরকার ছিল সেইটা হয় নাই। কোনটা হয় নাই? এই আন্দোলনকে কেন্দ্র করে বাংলাদেশের বিভিন্ন জায়গায় শত শত মানুষ আহত হয়েছে, ছাত্র জনতা। আমরা প্রতিদিন টেলিভিশন, গণমাধ্যমে দেখি যে অনেকে চিকিৎসার জন্য নিজের সন্তান বিক্রি করে দিচ্ছে, চিকিৎসার জন্য কারো চোখ নষ্ট হয়ে যাচ্ছে, সরকারি কোনো অনুদান পায় নাই। ইভেন এই পর্যন্ত সারা বাংলাদেশে কতজন মানুষ এই ঘটনাকে কেন্দ্র করে আহত হয়েছেন তাদের আসলে তালিকাও তৈরি করতে পারে নাই। পাশাপাশি টোটাল ফিক্সড কতজন মানুষ মারা গেছেন সেইটারও তালিকা তৈরি হয় নাই। নানান ধরনের অসঙ্গতি রয়েছে। তো অন্তর্বর্তী সরকারের যারা উপদেষ্টা আছেন তারা তাদের কাজ করছেন, কিন্তু সার্জিদ এবং হাসনাতের যেটা দরকার ছিল প্রথম ধাপে, আমি মনে করি এই আন্দোলনকে কেন্দ্র করে সারা বাংলাদেশে যেখানে যে আহত হয়েছে তাদের একটা লিস্ট করা, তাদের চিকিৎসাটা শতভাগ সরকারি টাকা দিয়ে করা, বা যারা অঙ্গহানি হয়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদেরকে অর্থনৈতিক সহযোগিতা দেওয়ার জন্য সরকারকে চাপ প্রয়োগ করা, এই বিষয়গুলো জরুরি ছিল প্রথম ধাপে। তারপরে সরাসরি একটা প্রোগ্রামে না গিয়া আগে একটা প্রত্যেকটা এলাকার একটা রোডম্যাপ করে যে হ্যাঁ ওইখান থেকে একটা লিস্ট নিয়ে যারা প্রত্যক্ষ এই আন্দোলনগুলোকে বেগবান করছিল তাদের একটা লিস্ট নিয়ে সেইখানে আস্তে ধীরে যাওয়া। কিন্তু এই যে এখন বিভিন্ন জায়গায় তাদের গন্তব্য দৌড়াদৌড়ি, আবার বিভিন্ন জায়গায় পলিটিক্যাল বক্তব্য চলে আসছে। আপনারা দেখেন অনেকেই ভাবছেন যে তারা রাজনীতি করবেন, আবার গণতান্ত্রিক ছাত্র শক্তি বিলুপ্ত করে নতুন আর একটা রাজনৈতিক শক্তি উত্থান হতে যাচ্ছে। বিশ্লেষকরা বলছেন আস্তে আস্তে আওয়ামী লীগ, বিএনপি বা জামাতের বিকল্প হিসাবে তারা নিজেদেরকে এস্টাবলিশ করতে চাচ্ছে, বা এখন যে অ্যাক্টিভিটিসগুলো এগুলা টোটালি পলিটিক্যাল ধাঁচের। আর এগুলা করতে গিয়া সাধারণ যারা জনতা ছিল তাদের থেকে অনেকটা সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে গেছে এই আন্দোলনটার যারা সমন্বয়ক ছিলেন। আপনি প্রথমে শুনেছেন মেয়েটার কথার একাংশে ছিল যে মানুষ তাদের থেকে সরে যাচ্ছে, এটা কিন্তু বাস্তব। আজকের দিনে ডাক দিলে সেই তুলনায় 3-এর 1 ছাত্র
জনতা তাদেরকে সাপোর্ট করে কিনা, কারণ এখন পলিটিক্যালি অনেকে বিভাজিত হয়ে গেছে। তো অলরেডি এদের সম্পর্কে নানান বক্তব্য উঠে আসছে। আবার বন্যার টাকা নিয়েও দেখা যাচ্ছে যে এখানে নানান বক্তব্য আসছে। হাসনাত আবার এটা নিয়ে বক্তব্য দিছে যে এই টাকাটা ফান্ডে আছে, তো ফান্ডে না রেখে বাংলাদেশের বিভিন্ন জায়গায় এই যে ঘর বাড়ি ভাঙছে, তোমরা সেইখানে টাকাটা খরচ করো, মানে এগুলোকে কিন্তু প্রপার একটা সিস্টেমিক ওয়েতে খরচ করতে হবে, এখানে বুঝতে হবে। চেয়ারটাতে বসার পর আলোচনা সমালোচনা শুরু হয়ে যায়। তো যদি এই ধাঁচে চলতে থাকে, আগামী 1 মাস পরে সমন্বয়ক নামটা শুনলে মানুষের অ্যালার্জি ফিল হবে, বুঝা চলতে না পারলে। ভালো থাকুন, আর দেখা যাক কি হয়। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমি বিভিন্নভাবে জানতে পারলাম যে আমি কেন মিডিয়াতে অনুপস্থিত, এটা নিয়ে সোশ্যাল মিডিয়াতে বিশেষ করে বিভিন্ন জল্পনা কল্পনা হচ্ছে, এবং কেউ কেউ এই ধরনের আজগুবি কথাও বলছেন যে আমি নাকি বিদেশে চলে যাচ্ছি। আমি সবাইকে আশ্বস্ত করতে চাই যে এই ধরনের কোনো পরিকল্পনা, এমনকি চিন্তাও আমার মাথায় নাই, প্রশ্নই আসে না। আমি মনে করি এই ধরনের গুজব, গুঞ্জন এবং আজগুবি বিভিন্ন তথ্য যারা ছড়াচ্ছেন, এটা হচ্ছে আজকে ছাত্র জনতার যে ঐতিহাসিক জুলাই বিপ্লবের মাধ্যমে আজকে যে জনগণের প্রত্যাশা সৃষ্টি হয়েছে, সেটাকে বিভ্রান্ত করা এবং জনমনে অহেতুক প্রশ্ন সৃষ্টি করার একটা অসৎ উদ্দেশ্যে করা হচ্ছে। আপনারা কেউ বিভ্রান্ত হবেন না। আমি কয়েকদিন আগেও পত্রিকাতে ইন্টারভিউ দিয়েছি, তবে এটা ঠিক আমি একটু মিডিয়াতে কম আসছি, কারণ আমার অনেক কাজ, এবং আমার কাছে মনে হয়েছে যদি আমার কার্যক্রমে যদি কোনো অগ্রগতি হয় সেটা আমি জানাবো। অহেতুক এখন তো আমি আর টক শো এর মানুষ না, এখন আমাকে কাজ করতে হবে, কাজটাতে বেশি কনসেন্ট্রেট করতে হবে। তো আমার প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এবং আইন মন্ত্রণালয় দুই ক্ষেত্রেই কিছু অগ্রগতি হচ্ছে। অল্প কিছুদিনের মধ্যে আপনাদেরকে অগ্রগতিগুলো জানাবো। আর এই ধরনের গুজব গুঞ্জন যারা রটাচ্ছে তাদেরকে আমি অনুরোধ করব, মিনিমাম ইনভেস্টিগেশন করে তারপর এগুলি বলেন, না হলে মানুষ তো আপনাদেরকে মিথ্যাবাদী ভাববে, ঠিক না? এগুলি করা উচিত না। বাংলাদেশকে একটা নতুন বাংলাদেশ গড়ার জন্য, রাষ্ট্র সংস্কার করার জন্য আপনারা বরং পজিটিভলি আমাদেরকে সাজেস্ট করবেন, ভুল হলে বলবেন। একদম সম্পূর্ণ আপনার আজগুবি, একদম অবিশ্বাস্য, অকল্পনীয় তথ্য এগুলি দেওয়া তো কোনো মানে হয় না, এটা এক ধরনের চরিত্র হননও। তো এগুলি করা ঠিক না। আপনারা আশা করি সকল বিভ্রান্তির অবসান ঘটবে আমার বক্তব্যের মধ্যে দিয়ে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে। একটা সপ্তাহ ধরে একটি মানুষকে দেখতে পাচ্ছে না টিভি মিডিয়াতে বা কোনো সোশ্যাল মিডিয়াতে, সেই মানুষটি কোথায় হারিয়ে গেল? আসিফ নজরুলের বউ শিলা আহমেদ সেপ্টেম্বরের শেষ সপ্তাহ কিংবা অক্টোবরের 2-3 তারিখে আমেরিকায় চলে যাচ্ছেন স্বামী এবং সন্তান সহ। সেখানে তাদের স্কুলে ভর্তি করানোর সমস্ত প্রক্রিয়া শেষ হয়ে গেছে, এবং তারা যেখানে একটি বাড়ি উপহার পেয়েছে, লং আইল্যান্ড সেন্ট্রাল আইসলিপের ঠিকানা, যে বাসার মালিক আসিফ নজরুলের ল্যাম্পটের পার্টনার জাকারিয়া মাসুদ জিকো, তিনি নিউ ইয়র্কের সময় পত্রিকার মালিক। ইতিমধ্যে আসিফ নজরুলের নাম করে তিনি বিভিন্ন ব্যক্তির অপরাধমূলক যে মামলা আছে বাংলাদেশে, সেই মামলাগুলো তিনি প্রত্যাহার করে দেবার প্রতিশ্রুতি দিয়ে বিভিন্ন ব্যাংক মালিকের কাছ থেকে $3 মিলিয়ন কামিয়েছেন জিকো। তো আসিফ নজরুলের জন্য $1.4 মিলিয়ন দিয়ে আসিফ নজরুলের পরিবারের জন্য একটি বাড়িও কিনে দিয়েছেন জিকো। রাজনীতির অঙ্গনে অশনি সংকেত। এই অশনি সংকেতের মূল কারণ হচ্ছে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একটি বক্তব্য থেকে আমি ধারণা করছি যে কোথাও একটা গোলমাল শুরু হয়েছে অন্তর্বর্তী সরকারের সাথে সম্পর্কের ক্ষেত্রে, যার প্রেক্ষিতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজকে বলেছেন অনির্দিষ্টকালের জন্য অন্তর্বর্তী সরকারকে মেনে নেবে না জনগণ। তার মানে এটা তো পরিষ্কার যে ইউনূস সরকারকে লক্ষ্য করে এই কথা বলা হচ্ছে যে অনির্দিষ্টকালের জন্য। তার মানে একটা নির্দিষ্ট কালের জন্য অন্তর্বর্তী সরকারকে চায় বিএনপি বা মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সেই নির্দিষ্ট কালটা এখনো নির্ধারিত হয়নি, সেই কারণে ক্ষুব্ধ বিএনপি, বোঝাই যাচ্ছে। এবং তিনি এই সঙ্গে আরো একটি কথা বলেছেন, নির্বাচিত সরকারই ঠিক করবে কি সংস্কার হবে, পার্লামেন্টেই সিদ্ধান্ত নেওয়া হবে সংবিধান পরিবর্তন হবে কিনা।
অতি সম্প্রতি জাতির উদ্দেশ্যে ভাষণে যে সংবিধান সহ 6টি সংস্কার কমিশন গঠন করেছে, সম্ভবত সংবিধান সংস্কার সংক্রান্ত স্বাধীন মালিকের যে কমিশনকে লক্ষ্য করি এই কথাটি বলছেন, যে এটা সম্ভবত অন্তর্বর্তী সরকারের এখতিয়ার হতে পারে না, এটা একটা লম্বা কাজ এবং বড় সিদ্ধান্ত, এটা নির্বাচিত পার্লামেন্টে করুক। সম্ভবত তিনি বলতে চাচ্ছেন যে তারা নির্বাচন সংক্রান্ত কোন সংস্কার করে নির্বাচনের তারিখটা বলুক, তারপরেই তারা, কারণ দিন যত যাবে তত জটিলতা তৈরি হবে, বিএনপির ক্ষমতায় আসার পথটাও হয়তো অনেকটা সংকুচিত হবে বা বিপদ সংকুল হয়ে উঠতে পারে, এমন একটা শঙ্কা করছেন হয়তো মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে কোথায় একটা গোলমাল দেখা যাচ্ছে, যেটা খেয়াল করেন যে 1-11 অর্থাৎ বিএনপির সরকারের পতনের পর যে 1-11 সরকার এসেছিল, সেই 1-11 সরকারকে বলেছিল যে আমাদের আন্দোলনের ফসল, কিন্তু সেই আন্দোলনের ফসল বলার পরেও কিন্তু শেখ হাসিনাকে কারাগারে যেতে হয়েছে, আওয়ামী লীগের মন্ত্রীদেরকে যেতে হয়েছে, বিএনপিও ছাড় পায়নি। দুই দলের বিরুদ্ধেই যে অভিযান চলেছে, এবং তখন ছিল -2 ফর্মুলা। তাহলে এখন কি এমন কোনো ফর্মুলা কথা চিন্তা করছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যে একটা তো মাইনাস হয়েছি, আর একটা এই সরকারের আমলে আর একটা মাইনাস হবে, সেটা হচ্ছে বিএনপি। এবং কেউ কেউ তো বলার চেষ্টাও করছেন, এটাও তো সত্য, যে এক স্বৈরাচারের বদলে আমরা আর এক স্বৈরাচারকে আনবো না, এবং সেটা অন্তর্বর্তী সরকারের ভেতর থেকে কেউ কেউ বলছেন, তার সমর্থকরা বাইরের থেকেও বলছেন, ভেতর থেকেও বলছেন। তো এইসব মিলিয়ে বিএনপির মধ্যে একটা সন্দেহ সংশয় তৈরি হয়েছে, এটা অমূলক না। আর যে কথাটা বলছেন যে এই অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ্য করে যে অনির্দিষ্টকালের জন্য অন্তর্বর্তী সরকারকে মেনে নেবে না, এটা পরিষ্কার যে ডক্টর ইউনূসকে বলছেন। তাহলে 1-11 সরকারকে মানে অনেক রকম আপত্তি সত্ত্বেও যেভাবে মেনে নিয়েছিল, এই অন্তর্বর্তী সরকারকে তো একদম প্রথম থেকেই বিএনপি সাপোর্ট দিয়েছে, এবং তারা তো বলছে যে তাদের আন্দোলনের ফসল, এবং এটাকে তারা ওন করে। এবং এখন পর্যন্ত যে প্রশাসন সাজানো, বিভিন্ন জায়গায় পদায়ন, সব ক্ষেত্রেই বিএনপি জামাত তাদেরই আধিপত্য আছে, যদিও সেই ক্ষেত্রে বেশ সমন্বয়হীনতা আছে। তা সত্ত্বেও এখানে বলাই যায় যে এইখানে 1-11 সময় যে মঈনুদ্দিন ফখরুদ্দিন সরকার তার মতন করে সাজিয়েছিল, সেখানে আওয়ামী লীগ বিএনপিকে তারা গণ্য করেনি, বরং অনেক ক্ষেত্রে তাদের বিরুদ্ধে অভিযান চালিয়েছে, তারা যে একটা দুর্নীতিবাজ সেটা প্রমাণের চেষ্টা করেছে। এখানে তো পরিস্থিতিটা ভিন্ন, তারপরেও কেন বিএনপির মধ্যে একটা খসখস ভাব চলে আসছে যে এই সরকার মানে কেন লম্বা সময় থাকবে, এরকম একটা মানসিকতা কিন্তু ধীরে ধীরে ডেভেলপ করছে, এবং যার বহিঃপ্রকাশ কিন্তু ঘটলো। এবং খেয়াল করবেন ডক্টর ইউনূস জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার পর যেই মানে 6টি কমিশন গঠন করেছে, সেই কমিশনকে কিন্তু তারা কংগ্রাচুলেট করে কোনো বিবৃতি দেয়নি, চুপচাপ থেকেছে, বিরোধিতাও করেনি, নীরব থেকেছে। নীরব মানে হচ্ছে সবসময় সম্মতি না, এটা বিরোধিতারও লক্ষণ। এবং আজকে বোঝা গেল পরিষ্কারভাবে তারা বলছেন যে সংবিধান বাতিল বা অনুলিখন সবকিছুই হচ্ছে নির্বাচিত পার্লামেন্ট করবে। আর গুরুত্বপূর্ণ কথা যে অন্তর্বর্তীকালীন সরকার ভিডিওটি সম্পর্কে ইতিমধ্যে আপনারা দেখেছেন ডক্টর আসিফ চলতে নজরুল পারে এবং না। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার একটা খুবই গুরুত্বপূর্ণ একটা বক্তব্য শুনেছেন। অন্যদিকে ডক্টর আসিফ নজরুল স্যারের যে বিষয়টা নিয়ে ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপাড়, এই বিষয়টা ডক্টর আসিফ নজরুল স্যারের মুখ থেকে বিস্তারিত শুনেছেন। অন্যদিকে স্যার যে সহ মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিষয়গুলো নিয়ে বিস্তারিত দেখেছেন। আশা করি আজকের ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন, আর আমাদের চ্যানেলটিতে নতুন চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। দেখাবো না কোনো ভিডিওতে, হয়তো কোনো সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করতেছি আজকের ভিডিওটি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।